তো লেটস আগে আমি আগের ভিডিওতে আমরা পড়ছি যে যেমন ধরো তোমার অরবিটাল, ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যার কিভাবে যেন অরবিটাল এবং এস অরবিটাল, ঠিক আছে, এই যে চিত্রগুলা পি অরবিটাল, ঠিক আছে, পি এক্স পি ওয়াই পি জেড ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স, ঠিক আছে, এইগুলা তোমার চিত্র। আর একটা শিখছি যে আমরা কোয়ান্টাম সংখ্যার এল ও এম এর মান, এল ও এম এর মান, যেমন ইলেকট্রন বিন্যাস কিভাবে তোমার কে এল এম এন এই জিনিসটা বার করা লাগবে, এই জিনিসটা ওকে। আর দেন আমি শিখছি যে রাদারফোর্ড পরমাণু মডেল, বুর পরমাণু মডেল এবং এই যে এদের যে বুর পরমাণু মডেল মধ্যে কৌণিক ভরবেগ, ঠিক আছে, MBR = n/2π, এটা এইগুলার ম্যাথ। তো এখন হইলো আমার আউবাউ নীতি, উন্ডেন নীতি এবং পলিবর্জন নীতি, ঠিক আছে। তো এখন পলিবর্জন নীতিটা কি? পরিবর্তন, ধরো যে কোনো একটা জিনিস, সাপোজ একটা আমি উদাহরণ দিই, ধরো একজন ফ্যামিলির মধ্যে 4 জন ভাই আছে, হ্যাঁ, এই 4 জন ভাইয়ের মধ্যে 3 জন ভাই মানে ক্যারেক্টার বা পার্সোনালিটি সমান, কিন্তু অন্য ভাই একটু বিপরীত, মানে একটু ডিফারেন্ট। এটাই লোকে পলিবর্জন নিতে, মানে পলির বর্জন, মানে এই 3 ভাইয়ের মধ্যে তারা কি তা করছে, এক ভাই যে ডিফারেন্ট এটা বর্জিত করছে, ঠিক আছে, তুই আমরার তুলনায় তুই বর্জিত, শেষ, তুই বর্জন। এটা একটা আঁকে। যেমন ধরো কোনো পরমাণু দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, ঠিক আছে, 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, 2টা বা 3টা, ঠিক আছে, একই হয়, কিন্তু চতুর্থটা তোমার একটু ডিফারেন্ট হয়, এটাই তোমার পরিবর্তন নিতে হয় না। যেমন ধরো প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে যেমন ধরো এন যদি 1 হয়, L 0 হয়, M 0 হইব, ঠিক আছে, এবং S, অর্থাৎ S হলো তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা, এর প্লাস হইব হাফ, ঠিক আছে। আবার দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে N1 L0 M0 হইলে এর S হইব তোমার বিপরীত, অর্থাৎ এটা এর বিপরীত জিনিসটা বুঝাইব, ঠিক আছে। অর্থাৎ হইল তোমার ঘূর্ণন ও স্পিনের মানটা সবসময় তোমার বিপরীতমুখী অবস্থা হিসেবে থাকবে। আর এই পরিবর্জন নীতি অনুযায়ী আমার যে এস এর মান, এই পরিবর্জন নীতি অনুযায়ী যে আমার এস এর মান যে কি তার 2, পির মান যে 6, ঠিক আছে, ডির মান 10 এবং এফ এর মান 14, মানে 14 আর কি। তো এটা মানে একটা বর্ধিত, মানে এটার মান সবসময় তোমার এটা ঠিক থাকবো, যে এস এর মান এই পরিবর্জন নীতি অনুসারী এই জিনিসটার মান বুঝবে। এখানে সর্বাধিক ইলেকট্রন কতটুকু যাইতে পারে, কারণ 1টা 2টা যাইব, পির ক্ষেত্রে তোমার 6টা যাইব, ডির ক্ষেত্রে, কারণ স্কয়ার, একের ক্ষেত্রে তোমার 2টা গেছে, 3 2 গুণা 6, 5 গুণা 10, 7 গুণা কত 14, মানে এর অরবিটাল সংখ্যায় 1 3 5 7, কিন্তু এর দ্বিগুণ, সর্বাধিক ইলেকট্রন 2টা 6টা 10টা এবং 14টা। এখানে আমরা যে সময় ইলেকট্রন বিন্যাস করি, ঠিক আছে, আমরা সময় যে কোনো ধরো নাইট্রোজেনের হোক বা ফসফরাসের হোক, ঠিক আছে, যে নাইট্রোজেনের হোক বা ফসফরাস যখন ইলেকট্রন বিন্যাস করি, তো আমরা 1 স্কয়ার 2 স্কয়ার সামথিং এগুলো আমরা করি। তো এস এর ক্ষেত্রে সর্বাধিক 2টা, পির ক্ষেত্রে 6টা, ডির ক্ষেত্রে 10টা, এগুলো আমরা বেসিক, এগুলো আমরা 19 জিনিসটা পড়ছি। আর 19 এগুলো পরিবর্জন নীতি, আবহাওয়ার এই মুন্ডের নীতি জিনিসটা আছে। তো চলো এখন পরিবর্জন নীতি, এখন আবহাওয়া নীতিটা কি, ঠিক আছে। আবহাওয়া নীতিটা আহবাও বিষয়টা, আহবাও মানে একটু মানে এর স্থিরতা দেখে না, একটু মানে এর নিচ থেকে উপরে জাম মারতে চায়, এই জিনিসটা আর কি। যেমন ধরো কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর অরবিটাল থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর অরবিটালের স্থান পূরণ করে, ঠিক আছে। আর নিম্ন শক্তি স্তরের স্থিতিশীলতা বেশি, ঠিক আছে। এ ধরনের ধারাবাহিক ইলেকট্রন দ্বারা পূর্ণ করার যে রীতি, তারই আহ্বান নীতি, অর্থাৎ বিল্ডিং আপ, ঠিক আছে। যেমন কোনো কইছে না যে নিচের স্তরটা সবসময় স্থিরতা, অর্থাৎ স্থিতিশীলতা অবস্থা, মানে স্থিতিশীল হিসেবে কাজ করে। ধরো আমার একটা জিনিস, আমি কোনো একটা জিনিস, ধরো আপেল একটা আনতাম, সাপোজ ধরো একটা উদাহরণ, ধরো আমি আপেল গাছ থেকে জিনিসটা আনতাম, প্রথমে আমি স্থির হিসেবে দাঁড়াইমু যে আমি কতটুক লাভ দিলে, কতটুক আমি নিম্ন থেকে উচ্চ শক্তি ধরে গেলে আমার আত্মা এই আপেলের মধ্যে ফসাইব, তো এই আত্মা আমি নিতে পারবো। তো আমি কত সময় আমি জিনিস স্থির হিসেবে বা স্থিতিশীলতা হিসেবে আমি এটা চিন্তা ভাবনা করবো, দেন আমি গিয়ে লাভ মারবো, ঠিক আছে, দেন গিয়ে আমি একটু বিল্ডিং আপ করবো, ঠিক আছে। বিল্ডিং আপ হইটা যে অতটুকু আমি পর্যায়ে বা অতটুকু আমি করতে পারবো, ঠিক আছে, অতটুকু আমি যে আপেলটা, ঠিক আছে, বা আমার আমটা আমি নিতে পারবো, এটাই তোমার বিল্ডিং আপ বা আহ্বান নীতির পর্যায়ে, ঠিক আছে। যেমন ধরো এর বুঝমুখীর আহ্বান নীতি, যেমন n যদি 3 হয়, L হইব 2, বলেতে আমার মেইন আহ্বান নীতি হইল n প্লাস L, অর্থাৎ 2 3 আর 2 কত 5, এটা হইল আহ্বান নীতির মেইন, অর্থাৎ এটারে n প্লাস, অর্থাৎ n প্লাস n দ্বারা প্রকাশ করা, n প্লাস L এটা। তো এভাবে
তো আবার নিতে যেমন ধরো কিভাবে এখানে এখানে প্রথমত দেখো মানে আবার নীতি প্রথম 1s গেছে, পরে 2s, 2p থেকে পরে 3s, পরে 3p থেকে তো 4s, তারপরে 3d দেখো 4s থেকে পরে 3d থেকে 4p 5s, এভাবেই তোমার মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে তোমার ইলেকট্রন বিন্যাসের স্থানান্তর জিনিসটা হইতে থাকছে। এটাই। আর কিছু সাধারণ ব্যতিক্রম ইলেকট্রনগুলো থাকে, যেমন ধরো ব্যতিক্রম হিসেবে যেগুলা গঠিত হয় বা হয় না এগুলা হিসেবে ব্যবহৃত হয়। তো ডিউপস্তর এগুলা ক্রোমিয়াম বহিস্তরে মানে কপার এগুলা তোমার বিভিন্ন ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন স্তর জিনিসটা আছে। তো এটা আমার এত ইম্পর্টেন্ট মেন হলে আহ্বান নীতিটা বোঝা কোন কিতা আহ্বান নীতিটা কিতা কিভাবে তোমার মানে আইয়া ফোর্সে এগুলা আহ্বান নীতি বেশিরভাগ তোমার সংজ্ঞাটাই ব্যবহৃত হয়। আর বিশেষ করে তোমার ইয়ের ক্ষেত্রে আমার গ নম্বর হোক বা গ নম্বর হোক 3-4 মার্কের ক্ষেত্রে উন্নয়ন নীতিটা বেশিরভাগ হয়, কারণ প্রযোজ্য হয়, কারণ একটা ক্লোরিন বা নাইট্রোজেন দিয়ে দিব ইলেকট্রন বিন্যাস করার পরে আমার ওদের সব শেষ কক্ষপথে আমার ওদের PX PY PZ জিনিসটা করা লাগবো। এদিন কইরা তেনে বক্স আকারে এটাই হলো উন্ডের নীতি, মানে উন্ডের নিয়ম অনুযায়ী। যেমন ধরো এটা বক্স পদ্ধতি আঁকি, যেটা ক্রম আঁকি। যেমন ধরো নাইট্রোজেনে আমার পারমাণবিক সংখ্যা হতো 7, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন কত 7, ঠিক আছে। তো 7 আমি নর্মাল আমি যেরকম ইলেকট্রন বিন্যাস যেরকম আমি লিখি, যেমন 2p যেরকম 3টা আমি বললাম এটা দিলাম। দেন তারপরে আমি যদি আমি আরও করতে চাই আরও যাই আমার ইলেকট্রন বিন্যাস হইব কি না দেখা লাগবো, অবশ্যই হইব। অর্থাৎ পির ক্ষেত্রে আছে, পির অর্থাৎ 3টা আছে, তো 3টা হইলে আমরা জানি PX PY PZ। এখানে এর উপরে একটা কইরা তোমার 3টাকে সর্বশেষ কক্ষপথে তোমার 1-1-1 কইরা তোমার, ঠিক আছে, বিজুর যেটা ইলেকট্রন তোমার এটা গেছে PX PY PZ এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা বক্স আকারে কীরকম, যেমন ধরো এভাবে লেখ লইব বা তোমার এভাবে লেখ লইব বা তোমার এই যে এভাবে, হ্যাঁ, আবার এভাবে, আবার এই 3টা আবার ওরকম এভাবে লেখ লইব, ঠিক আছে। এই যেরকম একটু মানে আমি জিনিসটা একটু বুঝাই না, ওরকম মানে সমরেভাবে লেখ লইব। তো এই বইয়ের মধ্যে তো জাস্ট নিচে দিছে উপরে দিছে, এরকম না লেখলে হইব, এভাবেই লেখ লইব। এটা গাইডের মধ্যেও আছে, সমস্যা না। এক বইয়ের মধ্যে এক লাখান দিছে, ঠিক আছে, এক লেখকের এক লাখান তোমার বিশ্লেষণ বা ডেফিনেশন যেটা, ওকে। তো ধরো এক বক্সের মধ্যে 1s স্কোয়ার কয়টা, মানে 2টা উপরে কয়টা আছে 2টা, ইনো 2টা, একটা একমুখী এটা মানে বিপরীতমুখী, মানে 2টা চিহ্ন আছে। 2s এর উপরে কয়টা 2টা, সেম 2টা। এখন এই 3টা বক্সে মানাইছে 2pর ক্ষেত্রে কয়টা আছে একটা কয়টা, ও একটা মানে একমুখী হিসেবে আছে, ঠিক আছে। 1s এর ক্ষেত্রে তেমন 2টা, 2s এর 2টা, আর একটা বক্সের ক্ষেত্রে। কিন্তু 2pর ক্ষেত্রে আমার দেখালাম সর্বশেষ ইলেকট্রন আমার যোজনী কতটুকু আছে, ঠিক আছে, উপরে আমার কতটুকু আমার ইলেকট্রন জিনিসটা আছে। তো আমার একটা আছে, তো বক্স হিসেবে একটা থাকবো। তো সাপোজ ধরো ইনো 2টা হইতো, তো 2 ইনো একটা হইল না, বিপরীত হইল না, ঠিক আছে। তাহলে আমার এটা ইনো 2টা থাকলো না, ইনো 2টা, ইনো একটা হইল না, ইনো 2টা থাকলো না, এটাই, ঠিক আছে। তো সেম অক্সিজেনের ক্ষেত্রেও তো আমি একটা হইলাম অক্সিজেন, সেম। তো অক্সিজেনের ক্ষেত্রেও সেই 8 আমি জানি, আমরা পারমাণবিক সংখ্যা সে আমরা ক্যালকুলেশন করি। তো আমার 2p x এর ক্ষেত্রে আর 1s2 গেল স্কোয়ার গেল, তে 2py 2pz একটা, তাইলে বক্স কিরম হইব, যেমন সেম 1s এর 2টা, যেরকম 2টা আছে, 2s এর ক্ষেত্রে 2টা আছে, সেম এখন 3টা আমি বক্স মানানি পরে দেখালাম 2px এর উপরে 2টা আছে, এবং 2py1 2pz1 এর ক্ষেত্রে একটা আছে, শেষ। এভাবেই ফ্লুরিন যতটা তোমার উপরে যতটা তোমার চুন্দনীয় অংশ থাকবো, এতটা তোমার বক্স হিসেবে জিনিসটা, যেমন 2px 2টা, 2py ক্ষেত্রে 2টা, কিন্তু 2pz এর ক্ষেত্রে একটা, তাই এনে বক্স 3টা হইয়া তোমার 2pর ক্ষেত্রে একটা 2টা হইব একমুখী বিপরীতমুখী, সেম আবার একমুখী বিপরীতমুখী, কিন্তু লাস্টে 2pz এর উপরে যেহেতু একটা, এখানে এটা একটা হিসেবে আছে। এটাই হলো তোমার উন্ডের নীতি অনুযায়ী বক্স আকারে শক্তির ক্রম যেটা, ঠিক আছে। এটাই তোমার বিশেষ করে তোমার এটাই ব্যবহৃত হয়, উন্ডের নীতি সব বিশেষ করে ব্যবহৃত হয়, যে ইলেকট্রন বিন্যাস কইরা তোমার বক্স হিসেবে তোমার এটা করতে হয়। তো এটা পরে মূল্যকে যোজ্যতা, পর্যায় সারণীর মূলের অবস্থান, ঠিক আছে, বা গ্রুপের অবস্থান, এগুলা আশা করি পারা এগুলা একে তো মানে কঠিন নাই, যোজ্যতা ইলেকট্রন কিভাবে নির্ণয়, এগুলা শেষ।
তো মানে এটা এগুলা তোমার এমসিকিউ লাগে বা জিনিসটা এটা ইম্পর্টেন্ট আছে তো পরে হইলো তোমার গ্রুপ মূলের অবস্থান নির্ণয় ঠিক আছে পর্যায় সারণী ওদের তোমার একাজনে যে পর্যায় সারণী ও গ্রুপের মানে হাইড্রোজেন কোন পর্যায়ে এর গ্রুপ কোনটা বা নাইট্রোজেন কোন পর্যায়ে হ্যাঁ ক্লোরিন কোন পর্যায়ের গ্রুপ কোনটা এভাবেই জিনিসটা তুমি এটা 19 জিনিসটা আছে ওদের সাধারণত মূলের অবস্থান হইব অবস্থান কোন পর্যায়ে থাকবো ঠিক আছে তো কোনো কিছু না জাস্ট অবস্থান বলতে তুমি ইলেকট্রন বিন্যাস করবাই ঠিক আছে এই ইলেকট্রন বিন্যাস কইরা সর্বশেষ কক্ষপথে দেখবাই যে তোমার ও যে কোন স্থান আছে 2 তে আছে না 3 তে আছে এটাই তোমার পর্যায় মানে অবস্থান আর কি কোন পর্যায়ে কোন তৃতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে না এইটাই সর্বশেষ কক্ষপথে এখানে সবসময় মানে ইলেকট্রন বিন্যাস কইরা আর এই গুণগত বা রসায়ন আরো তোমার চ্যাপ্টার আগে যে সময় যাইমো আমি পর্যায় সারণী বন্ধনগুলা যেগুলা বন্ধনগুলা ফর্মু এগুলার বেশিরভাগ তোমার এগুলা নিয়েই তোমার মানে এটা চর্চা এগুলা নিয়েই তোমার এটা একটু ডেফিনেশন যে ইলেকট্রন বিন্যাস দেওয়া থাকবো পর্যায় সারণী ক্রম বার করো এগুলা বক্স হিসেবে উন্নয় নীতি হিসেবে এরকম ঠিক আছে তো এটা আহ্বান নীতি মেনে চলে নিয়ে এভাবে বন্ধন কোনটা লেটিস বন্ধন না সন্নিবেশ সমজি বন্ধন একটা আছে ঠিক আছে সমজি বন্ধন সমজি যৌগ জটিল যৌগ ঠিক আছে এভাবেই তোমার কইব যে এই জটিল যৌগ গঠিত হয় কিনা না এই দুইটা মানে মূলের মধ্যে ক্লোরিন বা ফ্লোরিন বা এরকম একটা দিয়া দিলেই এটাই তো বর্ণালীগুলা তো জাস্ট এমসিকিউ লাগে ঠিক আমি মনে দাঁড়াই গেলাম এমসিকিউ লাগে জিনিসটা পড়িলে বর্ণালী মানে কিভাবে কিতা কোন মানে এটা জাস্ট এমসিকিউ লাগে এগুলা ইম্পর্টেন্ট আছে এমসিকিউ তরঙ্গ দৈর্ঘ্য কতটুক বেগুনি মানে কতটুক ন্যানোমিটার পর্যন্ত নীলাস মানে কতটুক ন্যানোমিটার সবুজ কতটুক হলুদ কতটুক কমলা কতটুক লাল কতটুক এটাই আর বেশি মনে দিই তো কম্পাঙ্গ এগুলা একটু আর জাস্ট এমসিকিউ লাগে এগুলা একটু ইম্পর্টেন্ট থাকে আর এগুলা ম্যাথ তো তোমার আগে এই জিনিসটা আছে এই শুরুতে কৌণিক ভরবেগ এগুলা ঠিক আছে ওই বর্ণালী শ্রেণী এই যে এমসিকিউ লাগে তোমার এরপর দৃশ্যমান মানুষের কতটুক তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার হইব মাইক্রোওয়েভ এটা মেইন কথা এমসিকিউ লাগে এগুলা যে বক্স আকারে বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য দিছে কোন মানে কতটুক তোমার রেঞ্জ হিসেবে কতটুক মানে এটা দৃশ্যমান হইব গামা রশ্মি হইব বা এক্স রে রশ্মি হইব এগুলো মনে রাখবা এমসিকিউ লাগে খুবই ইম্পর্টেন্ট এটা ঠিক আছে পরে বর্ণালী কয় প্রকার 2 প্রকার উজ্জ্বল একটা অনুজ্জ্বল এটা কাকে বলে জিনিসটা এটা করবাই শেষ আর বর্ণালী আকার ভেদে আর পদার্থ গঠন হিসেবে পারমাণবিক রেখা বর্ণালী নির্বিচ্ছিন্ন এগুলা জাস্ট তুমি পড়বাই মানে এগুলা পড়ার মধ্যে থিওরিটিক্যাল লাগে জিনিসটা আর এমসিকিউ এগুলা থিওরিটিক্যাল মধ্যে তোমার এমসিকিউ মানে লুকায়িত আছে মেইন কথা আর এগুলা আমার না সবচেয়ে এখন হইল তোমার মেইন যেটা তোমার সিরিজ হাইড্রোজেন বর্ণালী তোমার সিরিজ যেমন তোমার লাইমেন সিরিজ ঠিক আছে লাইমেন সারি বামার সারি পেশেন্ট সারি ব্রেকের সারি ফ্রান্ট সারি এগুলা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আর এই মানে এটা তো অবশ্যই মনে রাখবা অঞ্চল মানে লাইমেন সারি বা লাইমেন সিরিজটা কোন মানে কিতা বুঝায় মানে কোন রং বুঝে অতি বেগুনি বামার সিরিজ দৃশ্যমান যেটা ঠিক আছে পেশেন্ট সিরিজ যেটা মানে নিকট অবলোহিত ব্রেকের সিরিজ অবলোহিত ফ্রান্ট সিরিজ অবলোহিত আইয়ার যেটা এবং ইনোর মধ্যে হইলো যে স্তরে যেমন ধরো N1 হইলো সবসময় তোমার কোনটা যেমন ধরো যেটা কোয়েকশন যদি দেওয়া থাকে এইটা যেমন ধরো লাইমেন সিরিজ বামার সিরিজ পেশেন্ট সিরিজ ব্রেকের সিরিজ ফার্ন সিরিজ এগুলো হইলো N1 আর N2 হইলো গিয়া তোমার কোন থেকে আইয়া পড়ছে যেমন ধরো একটা যেমন এখান থেকে ধরো এটা হইলো লাইমেন সিরিজ ঠিক আছে লাইমেন তো এখান থেকে উপরে ইনো আইয়া পড়ছে ধরো অনথ্রিন এটাই লোকে একটা লাইন 2টা লাইন 3টা লাইন তো 3 থেকে আমার 1 আইয়া পড়ছে ঠিক আছে ধরো আমি বুঝাইলাম 3 থেকে আইয়া আমার 1 আইয়া পড়ছে তাইলে আমার N1 হইব আমার 1 আর N2 হইব আমার 3 ঠিক আছে তো এটাই আর কি মানে যে স্তর থেকে এখানে 2 3 5 এগুলো সামথিং এনো যাইব তো ন্যানোমিটার মনে রাখতে পাররা কিন্তু এগুলা মনে রাখা লাগবো আর N1 তো সবাই মনে রাখবো যে N1 ও লাইমেন সিরিজ বামার সিরিজ পেশেন্ট সিরিজ ব্রেকের সিরিজ ফার্ন সিরিজ এগুলার মধ্যে বইব ঠিক আছে তো এটা দ্বারা তো তোমার ম্যাথমেটিক্স যেটা মেন কথা যেটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স চ্যাপ্টার এটা যেরকম ধরো ফ্রিকোয়েন্সি এই সূত্রটা ঠিক আছে এই যেটা তরঙ্গ সংখ্যা যেটা হয় ঠিক আছে তরঙ্গ তোমার RH রিডবার্গ ধ্রুবক হয় থার্ড ব্রেকেট তোমার 1/n² 1 মাইনাস 1/n² 2 শেষ এনো তো দিয়া N1 এর যে শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর হয় তার প্রধান কোয়ান্টাম সংখ্যা
মানে যে শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর, মানে এই শক্তি স্তরে ইলেকট্রন যেটা স্থানান্তরিত হয়, আর যে শক্তি স্তর থেকে ইলেকট্রন স্থানান্তর হয়, মানে যে শক্তি স্তর থেকে আমার এই যেরকম ধরো এই যে এই শক্তি স্তর থেকে ইলেকট্রন স্থানান্তর হইয়া আবার এই শক্তি স্তর ইলেকট্রন স্থানান্তর হওয়ার যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তেমন A3 থেকে তোমার 1 এ গেছে, N1 হইলো 1 আর N2 হইলো তোমার 3, শেষ। তো তোমার উপরে ম্যাথমেটিক মানে সূত্র বইয়া ফর্মুলা বইয়া তুমি আমার ম্যাথ করিলা। আর এই রিডবার্গ দুবক সবসময় মুখস্থ রাখবা, এটাই যে সমীকরণ ওটা সবসময় মনে রাখবা, ঠিক আছে। 1.097 × 10⁻⁷ নত সেন্টিমিটার কিউ হিসেবে আছে, কিন্তু অন্য সবসময় তোমার কত দিছে, অন্য 7, ঠিক আছে, অন্য 7 দিছে সবসময়। এই জিনিসটা সবসময় মনে রাখবা, রিডবার্গ সমীকরণ এইটা সবসময় মুখস্থ, ঠিক আছে, এটা মুখস্থ। ওকে, এটা চলো এখন একটা ম্যাথ করা যাক, ঠিক আছে, একটা ম্যাথ করি। ওকে, তো দেখো একটা ম্যাথ, তো হাইড্রোজেন বর্ণালীর সিরিজের যে একটা ম্যাথ, তো সূত্র আমরা তো জানি, ধরো সূত্র তো এটা মুখস্থ আছে, 1 তরঙ্গ দৈর্ঘ্য = 1h, ঠিক আছে, 1/n1² - 1/n2²। এখন দেখো কোয়েকশন, এটা একটা ম্যাথ, যেমন হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন যেমন দেখা যাচ্ছে, ঠিক আছে, একটি ইলেকট্রন তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তর করছে। ও দেখো তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয়েছে, ঠিক আছে, তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয়েছে। যেমন তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তর, যেমন আমি কইলাম না যে তৃতীয়, যেমন তৃতীয় থেকে ধরো এটা এই লাইনটা হইলো দ্বিতীয়, আগে তো আমি বুঝাইছি এটা প্রথম, ঠিক আছে, লাইনম্যান সিরিজের জিনিসটা বুঝাইছি, সেম সময় এটা হইলো তৃতীয়, ঠিক আছে, তৃতীয়। তো এই তৃতীয় থেকে তোমার দ্বিতীয় সিরিজে তোমার কিতা করছে, মানে শক্তি স্তরে স্থানান্তরিত হলে যে আলোক রশ্মি বিকরিত হয়, মানে এখান থেকে NO আইলে আমার N1 হইছে আমার 2 এবং N2 হইছে আমার 3, ঠিক আছে। তো আমি যেটা বুঝাইছিলাম, আমি যে জিনিসটা বুঝাইছিলাম এটার মধ্যে, তো এটা আমি 3 ধরছি আর এটা 1 ধরছি, এখানে দুইটা আমি ওইটা N1 1 হইব, N2 3 হইব, সেম এরকমও ম্যাথ আছে, সমস্যা নাই। ইনো আমার তৃতীয় থেকে দ্বিতীয় না হই আমার প্রথমও হইতে পারে, ঠিক আছে, তৃতীয় থেকে প্রথম শক্তি স্তরে স্থানান্তর হইল, ঠিক আছে। এভাবেই তোমার জিনিসটা জাস্ট আমি তোমার বুঝে নেব N1 কোনটা বা N2 কোনটা কিভাবে ধরবাই, বা একটা বেড়া লাগে না যে N1 কোনটা N2 কোনটা। তো এখানে সবসময় মনে রাখবাই N1 3 থেকে 2 যাইব, বা একটা আছে না যে চিত্র অনুযায়ী জিনিসটা চিত্রের মধ্যেই হইয়া দিলেইব লাস্টের স্তর, ঠিক আছে, KLMN জিনিস দেব, N থেকে হইব। ধরো আমি মানে ধরো উদাহরণ দিই, ধরো চিত্রর মধ্যে, যেমন ধরো ওই একটা চিত্র দিল, ধরো এটা KLM, ঠিক আছে, আর আরেকটা বানাইলে বানাইলো নে KLM, ধরো আরেকটা বানাইলাম, ঠিক আছে, N কইয়া দিব যে কোয়েশনও কইয়া দিব যে সর্বশেষ যেটা এটা মানে ইলেকট্রন কোথা থেকে স্থানান্তরিত হলো, বা মানে এন থেকে বা কিবা, এটা এরকম কোয়েশন দাবো যে সর্বশেষ যেটা মানে আমার কক্ষপথ যেটা এই সর্বশেষ কক্ষপথ থেকে আমার কি রশ্মি কিভাবে বিকরিত হলো, এই সর্বশেষ কক্ষপথ এটা মানে কোন শক্তি স্তরে স্থানান্তরিত হবে, ঠিক আছে, কইব যে সর্বশেষ কক্ষপথ আমার এই এন এটা কোন শক্তি স্তরে স্থানান্তরিত হবে, বা কইয়া দিয়ে হলো এন না দিয়া কইয়া দিলেই যে কোন শক্তি স্তরে স্থানান্তরিত হয়েছে। যেহেতু আমার KLMN এটা সাইড থেকে আমার কিতা, যেহেতু আমার 3 আমার অবশ্যই সবসময় জিনিসটা এভাবেই থাকবো, সাইড থেকে আমার 3 জিনিসটা আমার আর স্থানান্তর হয়েছে, বা এরকম একটু কোয়েকশন ডিফারেন্ট থাকবো, সাইড থেকে আমার মানে 2টা ধাপ, ঠিক আছে, 2টা ধাপ প্রতিতে, মানে কোয়েকশনটা এমন ভাবে দিব লাস্টে পর্যায়ে দিব, বা N থেকে তোমার L এ যাইব, নাহলে N থেকে তোমার N এ যাইব, KLMN। তো ওরম হইলে তোমার N2 হইব তোমার 4, আর যদি M হয় তে M যদি হয় স্থানান্তর হয়েছে তার N1 হইব তোমার 3, বা এলও যদি হয় স্থানান্তর হয়েছে তাইলে এল এর অংশটা হইব তোমার কিতা N1 হইব তোমার 2, এভাবে, ঠিক আছে। সবসময় N2 তোমার সবসময় জিনিসটা বড় থাকবো, বা এখান থেকে এখানে স্থানান্তর হওয়ার ক্ষেত্রে। তো ঠিক আছে, তো কিতা হইল রশ্মি বিকরিত হয়েছে, সে রশ্মির তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ সংখ্যা বার করতাম পয়লা, এবং এর তরঙ্গ দৈর্ঘ্য কত বিকরিত এবং বিকরিত রশ্মির বর্ণনা, কয়েকটা টপিক, তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য,
আর রশ্মিটা কি তৈব মানে তিনটা একটা কোয়েশন মানে তোমার তিনটা কোয়েশন জিনিসটা এগুলো ঠিক আছে। তো চলো আমি জিনিসটা করি। তো আমি সাইটে আমি সাইটে লিখিলাই N1 লিখিলে N1 হইলো আমার 2, N2 হইলো আমার 3, যেটা আমার কোয়েশনের মধ্যে আমি পাইছি। আর তরঙ্গ সংখ্যা ঠিক আছে 1 বাই ল্যামডারে তোমার তরঙ্গ সংখ্যা হয় ঠিক আছে। এটা 1 বাই ল্যামডা এটা তরঙ্গ সংখ্যা, আর ল্যামডা হইলো তোমার তরঙ্গ দৈর্ঘ্য এটা। ওকে, তো এটারেও তোমার বি নট এটাও হয় ঠিক আছে। এই 1 বাই ল্যামডা এটার বি নট এটাও হয়। তো ঠিক আছে আমি বি নট দিয়ে জিনিসটা পরবর্তী 1 বাই ল্যামডা দিয়েও করলেই সমস্যা। তো তাহলে আমার সূত্র অনুযায়ী আর এইচ ঠিক আছে। তো লেখলা আমরা জানি দিয়া আর এইচ তোমার ব্রেকেট 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। ওকে গেল ব্রেকেট। তো আর এইচ এটা মুখস্থ ঠিক আছে। আর এইচ লেখলায় তুমি আর এইচ লেখলায় 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার ইনভার্স 1 শেষ। তো এই সূত্র এটা মুখস্থ এই জিনিসটা তুমি এখানে বইলায় 1.09797 ইন্টু 10 টু দি পাওয়ার 7 তোমার ফলে দিয়ে 1 বাই n1 মানে হতো 2 স্কোয়ার মাইনাস n2 হইলো 3 স্কোয়ার। ওকে, পরে তোমার 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তো তোমার এটা ক্যালকুলেশন এটা 0.25 মাইনাস 0.1111, তুমি জাস্ট ক্যালকুলেটার এখন ক্যালকুলেশন হয়ে নিবা। তো আমি সব যদি আমি ক্যালকুলেশন করি তাইলে আমার এটা দাঁড়ায় 1.52373 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার ইনভার্স 1 ঠিক আছে। তো মিটার ইনভার্স 1 এটা যদি আমি ধরো এটাও রাখতে পারবা, কিন্তু এটা যদি আমি সেন্টিমিটার নিতে চাই তো সেন্টিমিটার নিতে হলে আমার অবশ্যই 6 আছে তে মানে 100 তোমার ইয়ে যাব কি 100 দিয়ে তোমার মানে 6 থেকে তোমার সাইডে আইব ঠিক আছে। শুধু তোমার বাঘ হইব 1.52 গুণ হইব 373 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার ইনভার্স 1 এরিয়া গেল। এখন এটা গেল, এটা পাইলাম কিতা এটা পাইলাম আমি তরঙ্গ সংখ্যা, এটা পাইলাম আমি ওটা বি নট, এটা হলো তরঙ্গ সংখ্যা পাইলাম ধরো 1/6 ঠিক আছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য পাইতাম, তো তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা তো জানি ধরো বি নট যেগুলো 1 বাই ঠিক আছে এটাও হওয়া হয় ধরো ল্যামডা, তাইলে এইটারে আমি ওইদিকে নেই ল্যামডা এইদিকে নিলে 1 বাই বি নট মানে তো ল্যামডা তো তোমার এটা তরঙ্গ দৈর্ঘ্য, তো 1 বাই এটার মান কত পাইলাম 1.52373 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তো ক্যালকুলেটার বইলে আমার মান হাইয়া দাঁড়ায় 6.5628 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 7 মিটার। তো এখন মেইন কাহিনী হইল যে এখন সবসময় জিনিসটা হইলাম এই হাইড্রোজেন বর্ণালী ঠিক আছে বা এগুলা মেথ করাত গেলে তুমি সবসময় যদি মিটারে যাই বা সেন্টিমিটার সবসময় ন্যানোমিটারে নিবাই, এটা কিভাবে নিবাই ন্যানোমিটারে নিবাই, এটা সবসময় এখানে ন্যানোমিটার এখন ইন্টু 10 টু দি পাওয়ার 9 গুণ করা লাগবো আমার, তাইলে আমার জিনিসটা আমার ন্যানোমিটার বাড়বে। ধরুন ইনভার্স 7 আছে ইন্টু 10 টু দি ন্যানোমিটার মানে তো 10 টু দি 9 আমরা জানি, ন্যানোমিটার মানে ন্যানো 9 দেন 10 আছে না এটা মিলে আছে ন্যানো 9, তো এটা ন্যানোমিটার আমি বয়াই দিলাম শেষ। এখন দেখো 7 8 9 দেখো কাহিনী দেখো 8 9 মানে ওদো 7 মাইনাস এটা তোমার এটা যাইব কি 7 থেকে 9 থেকে 7 গেলে কি তোমার কত 2 না নি, তো 1 2 মানে অতটুকু পর্যন্ত মানে 6 অতটুকু আইয়া তোমার পয়েন্ট আইয়া দাঁড়াইব ঠিক আছে। ওদো 2 গড় 9 থেকে মানে 7 গেলেই অত 2 7 8 9 2 ঠিক আছে। এই দুইটা গেলে তোমার 6 পয়েন্ট আর আগে কয়টা আছে 2 গড় পরে তোমার এই দশমিকটা হইব, তাইলে 656.28 ন্যানোমিটার। এভাবে তুমি মিটারটা তুমি এভাবে তোমার ইনভার্স যদি থাকে এভাবে আর ন্যানোমিটার দিলে এভাবে তুমি দেখবা উপরে যদি 6 থাকতো 6 তাইলে 9 থেকে 6 গেলেও হতো তোমার হইলো 3 ঠিক আছে, তাইলে আমার 562 অর্থাৎ আমার 656 2.8
সামথিং ন্যানোমিটার এরম হইল না, মানে 6562 ন্যানোমিটার হইল না, ঠিক আছে। তো এভাবেই তুমি যে ন্যানোমিটার এবং ইটা দ্বারা এই ন্যানোমিটার 9 আর 7 দ্বারা তুমি বুঝতে পারবা কত গড় যাইব, ঠিক আছে। এভাবেই তোমার ন্যানোমিটার বাড়ইব। তো আমি তরঙ্গ সংখ্যা পাইলাম, এটা তরঙ্গ দৈর্ঘ্য পাইলাম। এখন দেখো এই 656.28 এটা কোন বর্ণের মধ্যে পড়ছে, ঠিক আছে। এটা হলো তোমার তরঙ্গ দৈর্ঘ্য 647 থেকে তোমার 700 ন্যানোমিটারের মধ্যে। এটা হইলো এটা লাল, অর্থাৎ রেড বর্ণ হইব, ঠিক আছে, রেড বর্ণ। তো আমি রেড বর্ণ, তো আমার অনুবাদে দেখি আমি এটা 647 থেকে আছে রেড বর্ণ, 600 ন্যানোমিটার 47 থেকে হয়ে গেল লাল বর্ণ। দেখো এই দেখো লাল 647 থেকে 700, তে আমার বার হয়েছে কত 656, ঠিক আছে। তে 600 মানে 700 ভিতরে আছে। তাহলে এটা বর্ণটা গীতা বিকৃত বর্ণটা গীতা, আমার বিকৃত বর্ণটা অবশ্যই রেড বর্ণ হইব, ঠিক আছে। গীতা হইব রেড কালার হইব। তো শেষ, এভাবে এই 3টা টপিক জিনিসটা হয়ে গেল, ওকে। তো মোটামুটি আবার তো এটাটা মোটামুটি হাইড্রোজেন বনাই এগুলা করবাই, ম্যাথ অন্য আরও আছে ম্যাথ, এটা ফ্রিকোয়েন্সি তোমার আরও ইম্পর্টেন্টগুলা। তো পরবর্তীতে তোমার যে আল্ট্রাভায়োলেট রশ্মি, মানে তোমার যেটা জাল টাকা, কীভাবে তুমি জাল টাকা বুঝবাই, ঠিক আছে। আল্ট্রাভায়োলেট রশ্মি, আইআর বর্ণালী, এগুলা জাস্ট মানে ফর্তায় ফিজিওথেরাপি কীভাবে এনএমআর এমআরআই কীভাবে তোমার এটা কাজ করে, ঠিক আছে। দেন তারপরে মোটামুটি তারপরে এইগুলা তোমার প্র্যাকটিক্যাল টেস্ট টু বেবি কীভাবে তোমার কাট কয়লা কীভাবে তোমার টাইট্রেশন কীভাবে করায়। দেন তারপরে হইলো মেইন অংশ দ্রবণ ও দ্রাব্যতা, ঠিক আছে। দ্রবণ দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল মেইন হইলো ওটা, কীভাবে তোমার অর্ধক্ষেপ পর্ব ফর্ত নাই, ঠিক আছে। টেকনিকও আছে কীভাবে অর্ধক্ষেপ চিনারও একটা টেকনিক আছে, কোনটা দ্রাব্যতা গুণফল বেশি হইলে কোনটা অর্ধক্ষেপ পর্ব কিনা ফর্ত নাই, আয়নিক গুণফল যদি বেশি হয় পর্ব কিনা ফর্ত নাই, এটা তো এগুলা জাস্ট তোমার বইয়ের মধ্যে এগুলা পড়বা, এমআরআই এগুলা পড়লেই তুমি জিনিসটা ধারণা করতে পারবা ভাই। আর জাল টাকার কীভাবে রশ্মি একটা আছে না, আল্ট্রাভায়োলেট রশ্মি কীভাবে এটা চিহ্নিত করা যায় এটা। তো এগুলা তোমার উমার থাকলো যে হাইড্রোজেন বর্ণালীর মানে গাইডের মধ্যে বোর্ডের মধ্যে আছে, করবাই তুমি এটা উমার থাকলো তোমার ম্যাথমেটিকগুলা। তো আবার তো মোটামুটি এই জিনিস আছে। নেক্সট আমি কিছু আলকাইন এটুক এমআরআই আর কি এগুলো বুঝাইয়া নেক্সট আমি যাই কি তোমার মেইন ইম্পর্টেন্ট দ্রাব্যতা। তো দ্রাব্যতার তোমার এটাই যে তোমার কিভাবে তোমার মানে বিক্রিয়ার মাধ্যমে দ্রাব্যতা গুণফল বার করা যায়, ঠিক আছে। আইনিক গুণফল মানে কিভাবে ইয়ে করা এবং অর্ধক্ষেপ পরে কিনা পরে না, এই জিনিসটা পরে মিশ্রিত হইলে কিভাবে গণমাত্রা বার করা লাগবো, ঠিক আছে একটার। তো এইটা তো আর এটা মোটামুটি মনে করো এইটা টপিকে কিছু মানে ইম্পর্টেন্ট জিনিসটা রয়েছে, এগুলা ইয়ে করিল আর মোটামুটি এগুলাই যে এই গুণগত রসায়ন তোমার বেশিরভাগ তোমার রাদারফোর্ড পুরন মডেল যে আলফার হাইড্রোজেন বর্ণালীর, ঠিক আছে। আর এমআরআই এনএমআর এগুলার বেশি মানে কিছুটা বর্ণনা এগুলো থাকবো। তো মোটামুটি এই জিনিসটা টপিকটা ইয়ে করো। আর এই ম্যাথটা বোর্ডে ম্যাথ যতটা আছে তুমি করবাই, না বুঝলে আমারে কইবাই। আমি আবারও কইরাম ম্যাথ এই যে ম্যাথটা আমি তোমার যেটা করাইলাম একটা সিমিলার প্রচুর ম্যাথ আছে বোর্ডর, ঠিক আছে। এবং আহ্বায়ক নীতি উন্ডি নীতি 2 মার্কের এগুলা পড়বাই, ঠিক আছে। 1 মার্কের লাগিও আহ্বায়ক নীতি কি, পরিবর্জন নীতি কাকে বলে এগুলা। তো এই যে ম্যাথটা তোমার, ঠিক আছে, এই ম্যাথটা তোমার আমি 3 ধাপে করাইলাম, তরঙ্গ সংখ্যা বার হলাম, তরঙ্গ দৈর্ঘ্য হলাম, এবং এই যে বার করার পরে যে বর্ণটা হইলো এটা কোনটা, এটা বইয়ের মধ্যেও আছে, এটা তুমি মুখস্থ করবা, ঠিক আছে। এমসিকিউ লাগে এটা ইম্পর্টেন্ট থাকবো। মানে এই যে 600টার মান এটা কইব যে নিচের কোনটি বর্ণ মানে এটা বর্ণালী মানে মিন করে, ঠিক আছে। তো এটা যত তোমার আছে মানে গাইডও তুমি করবাই বোর্ডর, আর কইরা তুমি আমারে দিবাই শিট হিসেবে জিনিসটা দিবা। আর না বুঝলে যেটা বুঝো না কোনটা কিতা হয়েছে না হয়েছে বা চিত্র যদি বৃত্তর যদি জিনিসটা বুঝো না তে আমারে জানাইবাই, ঠিক আছে। ওকে।